জার্মানির সঙ্গে বাণিজ্য সহযোগিতা বাড়ানো ও ন্যাটোর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ট্রাম্পের। আইএস বিরোধী লড়াই ও ইউক্রেন সংকট সমাধানে একযোগে কাজ করার প্রত্যয়। আলোচনার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধের আহ্বান বেইজিংয়ের। সিরীয় ভূখণ্ডে বিমান হামলার ঘটনায় মস্কো ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। আলেপ্পোর মসজিদে বিমানে হামলার অভিযোগ অস্বীকার পেন্টাগনের। এবং ফ্রান্সের প্যারিসে বিমানবন্দরে দায়িত্বরত সেনা সদস্যের অস্ত্র চুরির সময় গুলিতে নিহত এক। যাত্রীদের মধ্যে আতঙ্ক, নিরাপত্তা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রথম বৈঠকে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি ও ন্যাটো জোটের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আইএস বিরোধী লড়াই ও ইউক্রেন সংকট সমাধানে একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন এ দুই নেতা। অভিবাসন মানুষের অধিকার নয় উল্লেখ করে এক্ষেত্রে নিজের দেশের নিরাপত্তার বিষয়টিকেই প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তুষার ঝড়ের কারণে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে যাওয়ার 3 দিন পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে যান অ্যাঙ্গেলা মার্কেল। নিজেদের প্রথম বৈঠকে অভিবাসন, প্রতিরক্ষা ব্যয় ও মুক্ত বাণিজ্যের মতো মতপার্থক্য থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা। মুক্ত বাণিজ্যে বিশ্বাস করেন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্র বাণিজ্য বৈষম্যের শিকার হচ্ছে, এটির সমাধান প্রয়োজন। আলোচনার মাধ্যমে বাণিজ্য বাধা দূর করা সম্ভব বলে বৈঠকে উল্লেখ করেন মার্কেল। পরে যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো জোটের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখা ও অভিবাসন বিষয়ে কথা বলেন ট্রাম্প। ন্যাটো জোটের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে, তবে প্রতিরক্ষা ব্যয়ের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে নির্ধারিত অর্থ পরিশোধ ও অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। অভিবাসন কোনো মানুষের অধিকার নয়, বরং এটি অন্য দেশের নাগরিকদের জন্য কোনো দেশের দেয়া বাড়তি সুবিধা। এক্ষেত্রে নিজেদের নিরাপত্তার বিষয়টিকেই প্রাধান্য দেব আমরা। unfair to the United States. ফ্রান্সের সঙ্গে মিলে আইএস বিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য এ সময় জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানান ট্রাম্প। মার্কেল তার বক্তব্যে মিনস্ক চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের সমর্থনের প্রশংসা করেন। আইএস সহ ইসলামী উগ্রবাদ মোকাবিলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর প্রতি সাহায্য বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। ন্যাটো সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা 2024 সাল পর্যন্ত প্রতিরক্ষা বাজেট 2% করে বাড়িয়ে যাব। গত বছর আমাদের প্রতিরক্ষা বাজেট 8% বাড়িয়েছি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গৃহযুদ্ধ ও ভঙ্গুর অর্থনীতির সুযোগে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। এটি মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর প্রতি আমাদের সাহায্য বাড়াতে হবে। শরণার্থীর নামে সন্ত্রাসীরা যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরাও সচেতন। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ট্রাম্পের ফোনে আড়ি পাতার সংশ্লিষ্টতার অভিযোগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা GCHQ-কে ভুলভাবে দায়ী করা হয়েছিল উল্লেখ করে লন্ডনের কাছে দুঃখ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ট্রাম্প। জার্মান চ্যান্সেলর মার্কেল ও তিনি ওবামা প্রশাসনের নজরদারির শিকার হয়েছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে চ্যান্সেলর মার্কেল ও প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের শীর্ষ বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেন। এই সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে জার্মান চ্যান্সেলরের হৃদ্যতাপূর্ণ আলোচনা হলেও অভিবাসন ও পররাষ্ট্র নীতিতে মতবিরোধ স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আলোচনার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র মতপার্থক্য কাটিয়ে উঠে দেশ দুটির একযোগে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। বেইজিং সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন বাতিলের আহ্বান জানিয়েছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার প্রথম এশিয়া সফর শেষ করার আগে শনিবার বেইজিংয়ে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা সরকারের প্রতিনিধি দল।
পরে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের বিস্তারিত জানা না গেলেও ওয়াশিংটন বেইজিং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন টিলারসন। বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের একযোগে কাজ করার চমৎকার সুযোগ তৈরি হয়েছে। তবে একথাও সত্য যে দুদেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এরপরও আমরা আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালিয়ে যাব। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের বেইজিং বিরোধী মন্তব্যের কারণে টিলারসন চীনা কর্তৃপক্ষের বিরোধিতার মুখে পড়তে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, উত্তর কোরিয়াকে চীনা মদদের কারণে কোরীয় উপদ্বীপে চলমান সংকটের সমাধান হচ্ছে না। একই সঙ্গে চীনের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণেরও অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বেইজিং সফরের আগে সিউলে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন চীনের প্রতি দক্ষিণ কোরিয়া বিরোধী মনোভাব প্রত্যাহারের আহ্বান জানান। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। উত্তর কোরিয়ার কোনো উস্কানিমূলক আচরণ আমরা সহ্য করব না। তাদের যে কোনো কর্মকাণ্ড দক্ষিণ কোরিয়া বা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিলে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়া হবে। আর চীনের উচিত তাদের আগের অবস্থান থেকে সরে এসে কোরীয় উপদ্বীপের সংকট সমাধানে সহযোগিতামূলক আচরণ করা। এর মধ্যেই চীনের পক্ষ থেকে আবারও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতি কোরীয় উপদ্বীপে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া বন্ধের আহ্বান জানানো হয়েছে। আমরা শুরু থেকেই দক্ষিণ কোরিয়ায় থার্ড মোতায়েনের বিরোধিতা করে আসছি। যুক্তরাষ্ট্র সিউলের প্রতিরক্ষার স্বার্থে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বললেও মূলত এর কারণে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াবে। আগামী মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দুদেশ। তবে দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে উত্তর কোরিয়ার একমাত্র মিত্র দেশ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতপার্থক্য কোনো সমঝোতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর মেরিল্যান্ড ফেডারেল বিচারকের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়া ওই রুলের বিরুদ্ধে শুক্রবার আপিল করে মার্কিন বিচার মন্ত্রণালয়। ট্রাম্পের এ নিষেধাজ্ঞা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক উল্লেখ করে বুধবার মেরিল্যান্ড ও হাওয়াইয়ের আদালতের রুল জারির দুদিন পর বিচার বিভাগের পক্ষ থেকে এ আপিল করা হলো। তবে আপিল সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রথম দফায় 7টি দেশের উপর নিষেধাজ্ঞা আদালতে আটকে যাওয়ার পর 27 ফেব্রুয়ারি ইরাককে বাদ দিয়ে দ্বিতীয় দফায় আবারও ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের নিরাপত্তা পরিকল্পনা ও স্পর্শকাতর কিছু তথ্য সহ ইউএস সিক্রেট সার্ভিসের একটি ল্যাপটপ চুরি হয়েছে। শুক্রবার সংস্থাটি জানায়, বৃহস্পতিবার ব্রুকলিনের বাথ বিচ এলাকা থেকে তাদের এক সদস্যের গাড়ি থেকে ল্যাপটপটি চুরি যায়। পর্যবেক্ষণ ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনকে আটকের চেষ্টা করছে পুলিশ। ল্যাপটপের হার্ড ড্রাইভে রাখা সব তথ্যই সংকেত লিপিতে লেখা এবং কোনো বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। তবে এবিসি নিউজ জানায়, ল্যাপটপটিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার সংক্রান্ত অপরাধ তদন্তের কিছু তথ্য ছিল। এদিকে মার্কিন নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে কংগ্রেসের তদন্ত কমিটির শুনানিতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন এফবিআই প্রধান জেমস কোমি। সোমবার এর শুনানি হওয়ার কথা রয়েছে। সৌদি আরব ও বাহরাইনের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন না দিতে আমেরিকার প্রতি জোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়াশিংটন এসব অস্ত্র বিক্রি করলে তা যুদ্ধাপরাধে শামিল হবে বলে মন্তব্য করে সংস্থাটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, আমেরিকা নতুন করে অস্ত্র বিক্রি করলে তা সৌদি নেতৃত্বাধীন জোটের হাতকে শক্তিশালী করবে। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ জোট ইয়েমেনে হাজার হাজার বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। অ্যামনেস্টির বিশেষজ্ঞরা এরই মধ্যে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আমেরিকার তৈরি বহু অবিস্ফোরিত বোমা খুঁজে পেয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ এনে প্রতিবেদনের জেরে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ। পশ্চিম তীরে গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো।
তবে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর অস্ত্রবাহী গাড়িবহর লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন বিমান হামলার পরে তোলা একটি ছবি প্রকাশ করে আবারও সিরিয়ার মসজিদে বিমান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন। ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। সিরিয়ার আলেপ্পো নগরীতে বিদ্রোহী নিয়ন্ত্রিত আল জিনা এলাকার মসজিদে বিমান হামলার একদিন পরও ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়ে থাকা হতাহতদের উদ্ধার করতে দেখা যায়। শেষ খবর পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভাইটাল ম্যাপস। কারা এ মসজিদে হামলা চালিয়েছে আমরা জানি না। হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে। এখনো ধ্বংসস্তূপের ভেতরে অনেকেই আটকা পড়ে আছে। আমরা তাদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। হামলার পর ধ্বংসস্তূপে মার্কিন ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গেছে উল্লেখ করে আসাদ বিরোধী এক বিদ্রোহী দল এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। এই বিদ্রোহী গ্রুপটি একসময় যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ছিল। তবে তাদের অভিযোগ অস্বীকার করে মসজিদটি থেকে প্রায় 50 ফুট দূরে আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করে পেন্টাগন। প্রমাণস্বরূপ হামলার 5 মিনিটের মধ্যে তোলা হয়েছে দাবি করে একটি ছবি প্রকাশ করে তারা। ওই ছবিতে মসজিদটিকে অক্ষত অবস্থায় দেখা যায়। এদিকে সিরিয়ার ভূখণ্ডে কয়েক দফা বিমান হামলা চালানোর জেরে এর কারণ জানতে চেয়ে রাশিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গ্যারে কোরেনকে তলব করে বলে জানায় ইসরায়েলের সংবাদ মাধ্যম। এর আগে বৃহস্পতিবার সিরিয়ার ভূখণ্ডে কয়েক দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পরে এক বিবৃতিতে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে হিজবুল্লাহর যে কোনো হুমকি প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। তবে পাল্টা জবাবে সিরিয়ার পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি অস্বীকার করে দেশটির সামরিক বাহিনী। সিরীয় ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয় বলেও দাবি করে তারা। একই দিন জর্ডানের সীমান্ত এলাকায় সিরীয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায়। শিরিন আক্তার, সময় সংবাদ। মসুলের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইরাকি সেনাবাহিনী ও আইএস এর সংঘর্ষ চলাকালে বিমান হামলায় অন্তত 21 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার আইএস নিয়ন্ত্রিত ওয়াদি হাজ্জার এলাকার বিমানবন্দরের কাছে ওই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম জানায় ওয়াদি হাজ্জার এলাকার নিয়ন্ত্রণ নিতে ইরাকি বাহিনী ও জঙ্গিদের লড়াই অব্যাহত রয়েছে। সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে লোকজন কাছের সরকার নিয়ন্ত্রিত এলাকার শরণার্থী শিবিরে পালিয়ে যাওয়ার সময় বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইরাকি যৌথ বাহিনী দাবি করেছে বিখ্যাত নুরি মসজিদ দখলের পর ওল্ড সিটির দিকে আরও এগিয়েছে তারা। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমানবন্দরে সেনা সদস্যের অস্ত্র চুরির পর এক যুবককে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। এ ঘটনার পর বিমানবন্দর এলাকায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। দেশটির কর্মকর্তারা জানান প্যারিসের অর্লি বিমানবন্দরে সেনা সদস্যের অস্ত্র চুরি করে এক যুবক। পরে নিরাপত্তা বাহিনী ওই যুবককে গুলি করলে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনার পর বিমানবন্দর সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ত্রাসী হামলার আশঙ্কায় যাত্রীদের বিমানবন্দরের ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্যারিসের বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি শুরু করেছে। গেল মাসে প্যারিসের লুভো মিউজিয়ামের সামনে সেনা সদস্যকে ছুরিকাঘাত করার পর ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। ইসরায়েলকে নিয়ে করা প্রতিবেদন প্রত্যাহারের নির্দেশের কারণে পদত্যাগ করলেন জাতিসংঘের পশ্চিম এশিয়া কমিশনের প্রধান রিমা খালাফ। গত বুধবার 18টি আরব দেশের বর্তমান অবস্থা নিয়ে এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বর্ণবাদী আচরণ করছে উল্লেখ করায় এর তীব্র নিন্দা জানায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলো। এদিকে ইসরায়েলি বাহিনী আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। বাসিল আল আরাজ 31 বছর বয়সী ফিলিস্তিনি সমাজকর্মী এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করে যাওয়া যুব আন্দোলনের নেতা। ফিলিস্তিনিদের কাছে পরিচিত এক মুখ। 2 সপ্তাহ আগে রামাল্লায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ময়নাতদন্তে তার মাথা সহ পুরো দেহে 10টি গুলি চিহ্ন পাওয়া গেছে।
তার মরদেহ এতদিন আটকে রাখার পর শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিনই পশ্চিম তীরে তার গ্রামে তাকে দাফনের জন্য জড়ো হয় হাজারো মানুষ। যদিও ফিলিস্তিনিদের কাছে এটা নতুন কিছু নয়। ইসরায়েলি বাহিনীর গুলিতে গত 1.5 বছরে 239 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবারও পশ্চিম তীরের হেব্রনে মুরাদ ইউসুফ আবু ঘাজি নামে 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। আরো কয়েক কিশোরের সঙ্গে সেও ইসরায়েলি সেনাদের দিকে পাথর ছুঁড়ে মারলে সেনারা তাদের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকে। এতে মুরাদ নিহত ও আরো একজন আহত হয়। 18টি আরব দেশ বিষয়ক জাতিসংঘ প্রতিবেদনে ইসরায়েলের এমন বর্ণবাদী ও জাতিবিদ্বেষী আচরণের কথাই তুলে ধরেছিলেন সংস্থার পশ্চিম এশিয়া কমিশনের প্রধান জর্ডান নাগরিক রিমা খালাফ। এর পরপরই মূলত মার্কিন চাপে ওই প্রতিবেদন প্রত্যাহারে চাপ দিতে থাকেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই চাপের কারণেই পদত্যাগ করেছেন বলে জানান রিমা। ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে তা যুদ্ধাপরাধের শামিল। এ সত্য জানার পরও আমার প্রতিবেদন প্রত্যাহারের জন্য চাপ দেন মহাসচিব। এজন্য আমি পদত্যাগপত্র জমা দিই। সম্ভবত ইসরায়েল ও তার মিত্র রাষ্ট্রের চাপেই মহাসচিব আমাকে প্রতিবেদন প্রত্যাহার করতে বলেছেন। এদিকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের জন্য পরমাণু হুমকি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। লেবানন ভিত্তিক এক টেলিভিশন সাক্ষাৎকারে জারিফ ইসরায়েলের নীতিকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে ফিলিস্তিনের জাতীয় সংহতির প্রতি সমর্থন দিয়ে যাওয়ার প্রত্যয় জানান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার স্ত্রী সারা নেতানিয়াহু গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন এই অভিযোগ অস্বীকার করলেন খোদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সাংবাদিক ইগাল সন্না 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রকাশ করলে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়ে। সর্না আরও উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া এ খবর মিথ্যা নয়। সম্প্রতি বিষয়টিকে অস্বীকার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আদালতে বিভ্রান্তিকর মিথ্যা এ খবর প্রচারের জন্য সাংবাদিকের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে 28,000 সেকলস দাবি করেন নেতানিয়াহু। দীর্ঘ বিতর্ক শেষে ব্রেক্সিট বিল অনুমোদন পাবার পর আনুষ্ঠানিকভাবে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মতির মাধ্যমে তা আইনে পরিণত হল। এর আগে সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডস আর্টিকেল 50 সংসদে পাশ করার পর ইইউ ছাড়তে যুক্তরাজ্যের প্রয়োজন ছিল শুধুই রানীর সম্মতি। স্পিকার জন বেরকাও পার্লামেন্টে রানীর বিলে সই করার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের জন্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে আলোচনা শুরু করতে আর কোনো বাধা থাকল না। প্রধানমন্ত্রী থেরেসা মে 31 মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। রাশিয়ার হুমকি মোকাবেলায় এস্তোনিয়ায় সেনা সদস্য পাঠিয়েছে যুক্তরাজ্য। এস্তোনিয়ায় রাশিয়া সীমান্তে এ সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। শুক্রবার যুক্তরাজ্যের 130 জন সেনা সদস্য বহনকারী একটি বিমান এস্তোনিয়ার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদের স্বাগত জানান যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। এখন পর্যন্ত এস্তোনিয়ার রাশিয়া সীমান্তে যুক্তরাজ্যের মোট 800 সেনা সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া এস্তোনিয়াতে ফ্রান্সের 300 সেনা সদস্য মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ন্যাটোর উপস্থিতি বাড়ানো হয়। 2018 সালের দিকে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তুর্কিরাই ইউরোপের ভবিষ্যৎ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শুক্রবার একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত তুর্কিদের 5টি করে সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান এরদোয়ান। তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের উত্তেজনার পর থেকে ইউরোপের বিরুদ্ধে একের পর এক তীর্যক মন্তব্য ছুড়ছেন তুর্কি প্রেসিডেন্ট। এদিকে চলতি মাসে তুরস্ক থেকে 15,000 শরণার্থী ইউরোপের দেশগুলোতে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েনের জেরে দেশটির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, পেরুতে বন্যা পরিস্থিতির আরো অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 67। আশ্রয়হীন হয়ে পড়েছেন 70,000 মানুষ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারতের আগ্রায় তাজমহলে জঙ্গি গোষ্ঠী আইএস এর হামলার হুমকির কয়েক ঘণ্টা পরই আগ্রার একটি রেল স্টেশনে জোড়া বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, চেন্নাই থেকে জম্মু কাশ্মীরগামী একটি ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পরই আগ্রার ভান্দাই রেলওয়ে স্টেশনের কাছে পরপর 2টি বোমা বিস্ফোরণ ঘটে।
এলাকাটি জনশূন্য হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও খবরে বলা হয়। এর আগে জঙ্গি গোষ্ঠী আইএস এর পক্ষ থেকে হামলার তালিকায় তাজমহল রয়েছে বলে হুমকি দেওয়া হয়। এরপরই তাজমহল সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দেয়। একটি অ্যাপের মাধ্যমে এই হুমকি দিয়ে তাজমহলের ছবি প্রকাশ করা হয়। এছাড়া ভারতের আরও কয়েকটি জায়গায় হামলা চালানো হতে পারে বলেও জানায় জঙ্গি গোষ্ঠীটি। ইয়েমেনের সানায় সৌদি আগ্রাসন বন্ধ ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। শুক্রবার সানার বাব আল ইয়েমেন স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের নিরীহ সাধারণ মানুষের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সৌদি আরবের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। ইয়েমেনের সাধারণ মানুষের সৌদি জোটের বিমান হামলার তীব্র নিন্দাও জানান বিক্ষোভকারীরা। শুক্রবার ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে সোমালীয় শরণার্থীবাহী একটি জাহাজে সৌদি বিমান হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়। ২০১৫ সালে সৌদি জোটের অভিযানের পর বিভিন্ন সময়ে বিমান হামলায় অন্তত ১২,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি আরোপ ও চলাচলের ওপর নিয়ন্ত্রণ দমনপীড়নের প্রতিবাদে মুখোশ পরে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। শুক্রবার জুমার নামাজের পর জম্মু কাশ্মীরের শ্রীনগরে এ বিক্ষোভ হয়। এ সময় জম্মু কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। তারা বলেন, নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন ও কড়াকড়ি আরোপের কারণে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন না ওই এলাকার সাধারণ মানুষ। এছাড়া দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আহত হয় বেশ কয়েকজন, তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। যৌথভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে চীন ও পাকিস্তান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, চীন এবং পাকিস্তান যৌথভাবে ব্যালিস্টিক, ক্রুজ জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে। পাক সেনাপ্রধান কামার বাজওয়ার সাম্প্রতিক চীন সফরের সময় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিকল্পনাকে ভারতীয় সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে জানায়, ভারতের দীর্ঘ পাল্লার অগ্নি-5 ক্ষেপণাস্ত্র তৈরির পর বেজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। ভারতের অগ্নি-5 দিয়ে চীনের অধিকাংশ এলাকায় হামলা চালানো সম্ভব। এরপরই চীন ও পাকিস্তান যৌথ ক্ষেপণাস্ত্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করল। এছাড়াও বহুমুখী যুদ্ধবিমান FC-1 সিওলং তৈরির বিষয়েও কাজ করছে চীন ও পাকিস্তান।